প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা সম্মান শ্রেণীর প্রথম বর্ষের কোর্স নম্বর 1003-এ। তোমরা জানো 1003 নম্বর কোর্সে তোমাদের জন্য রয়েছে ধ্বনি বিজ্ঞান এবং বাংলা ব্যাকরণ। এই বাংলা ব্যাকরণের অন্তর্ভুক্ত বাংলা শ্রবণ এবং কথন দক্ষতা বিষয়ে আজকে ক্লাস অনুষ্ঠিত হবে। তোমরা জানো যে এখন বৈশ্বিক মহামারী চলছে, তবুও আশা করছি এই মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি মেনে তোমরা ভালো আছো, তোমরা ঘরে আছো এবং তোমাদের পড়াশোনা তোমরা চালিয়ে যাচ্ছ। তো প্রিয় শিক্ষার্থীরা, যেটা বলছিলাম, আজকের আলোচনার বিষয় আমাদের বাংলা শ্রবণ এবং কথন দক্ষতা। এই শ্রবণ এবং কথন দক্ষতার মধ্যে যে বিষয়টি রয়েছে সেটি হলো বাংলা উচ্চারণ তত্ত্ব, স্বরধ্বনির উচ্চারণ এবং ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ। আমরা শিক্ষিত মানুষেরা শুদ্ধ উচ্চারণে কথা বলতে চাই। এই চাওয়াটা, এই প্রয়োজনীয়তাটা এবং আকাঙ্ক্ষাটা দিন দিন সময়ের সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে। এটা একজন মানুষের জন্য যেমন ভালো লাগার বিষয়, সে শুদ্ধ উচ্চারণে কথা বলছে, এটা অনেক ক্ষেত্রে সম্মানেরও বিষয়। যিনি শুদ্ধ উচ্চারণে কথা বলেন তার কথাগুলো শুনতেও ভালো লাগে। আবার শিক্ষা জীবনে বা চাকরি জীবনে অনেক ক্ষেত্রে সাফল্য অর্জনের ক্ষেত্রে উচ্চারণ শুদ্ধ বা অশুদ্ধ এর উপরে অনেক কিছু নির্ভর করে, প্রতিবন্ধকতাও সৃষ্টি হয়ে যায় অনেক ক্ষেত্রে। ব্যক্তির উচ্চারণ যদি অশুদ্ধ হয় তাহলে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে তিনি প্রতিবন্ধকতার সম্মুখীন হন। সুতরাং আমাদেরকে শুদ্ধ উচ্চারণে কথা বলার চেষ্টা করতে হবে, শুদ্ধ উচ্চারণে কথা বলা শিখতে হবে এবং এই কোর্সে আমরা সেই বিষয়গুলোই শিখব। এটা নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের এই কোর্সটি। আজকে আমাদের আলোচনার বিষয় মানুষ কিভাবে ভাষার ব্যবহার শিখল। আগে তো ভাষার ব্যবহার, তারপর শুদ্ধ উচ্চারণ। তো ভাষার ব্যবহারটা কিভাবে শিখলো বা কবে থেকে শিখলো, কোন অঞ্চলের মানুষ প্রথম কথা বলেছিল? নিঃসন্দেহে আমাদের মধ্যে একটা কৌতূহল জাগে, তাই না? যে আমরা তো সবাই এখন কথা বলছি, পৃথিবীতে বিভিন্ন রকম ভাষায় মানুষ কথা বলছে, কিন্তু সর্বপ্রথম কোন অঞ্চলে মানুষ কথা বলেছে বা সেটা কবে বলেছে, কোন ভাষায় কথা বলেছে, এ ধরনের কৌতূহল আমাদের মধ্যে জায়গাটাই স্বাভাবিক। কৌতূহল আমাদের মধ্যে রয়েছে, এগুলো নিয়ে বিস্তর গবেষণা হয়েছে, তবে ভাষাতাত্ত্বিকরা একমত হতে পারেননি। তবে অনুমান করা হয় যে আনুমানিক প্রায় 5 লক্ষ বছর আগে মানুষ প্রথম ভাষার ব্যবহার শিখলো। তো 5 লক্ষ বছর আগে ভাষার ব্যবহার শিখলো, তার আগে কি হয়েছে? তার আগেও তো মানুষ ছিল এই পৃথিবীতে। তার আগে মানুষ ভাষার ব্যবহার জানতো না, তাহলে তারা কিভাবে মনের ভাব প্রকাশ করত? মানুষের তো মন আছে, মন তো তার জন্ম থেকেই তার মধ্যে আছে, সৃষ্টিকর্তাই তাকে মন দিয়েছেন, অনুভূতি দিয়েছেন, কিন্তু মুখে ভাষা যেহেতু নাই, তাহলে কিভাবে তারা অনুভূতি প্রকাশ করত? গবেষকরা এগুলো নিয়েও গবেষণা করেছেন এবং তারা সেটা এই ব্যাপারে বলেছেন যে মানুষ প্রথম দিকে ইশারা ইঙ্গিতের মাধ্যমে মনের ভাব প্রকাশ করত। তাদের ভালো লাগা, মন্দ লাগা, সুখ দুঃখের অনুভূতিগুলো ইশারা ইঙ্গিতের মাধ্যমে প্রকাশ করত। ইশারা ইঙ্গিতের পরে মানুষ মানুষ ছবি আঁকার মধ্য দিয়ে মনের ভাব প্রকাশ করেছে। তারপরও ধীরে 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 ভাষার ব্যবহার মানুষ শিখেছে। এখন এই ভাষার ব্যবহারটা কিভাবে শিখলো, সেগুলো নিয়ে বেশ মতবিভেদ রয়েছে, মতবিরোধ রয়েছে, ভিন্ন ভিন্ন মত রয়েছে। অনেকে মনে করেন মানুষের মুখে ভাষা দিয়েছেন সৃষ্টিকর্তা। স্রষ্টা যেদিন কুন ফাইয়াকুন শব্দটি বললেন, সেদিন থেকে মানুষ ভাষা শিখেছে বা কথা বলা শুরু করেছে। এখন ইসলামী ধর্মাবলম্বী যারা আছেন তারা এই বিশ্বাসটি বা এই কথাটি বিশ্বাস করলেও হিন্দু ধর্মাবলম্বীরা এটা বিশ্বাস করেন না। তারা মনে করছেন যে মানুষের মুখে ভাষা দিয়েছেন সরস্বতী দেবী। এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে ব্রহ্মা, আর মানুষের মুখে ভাষা দিয়েছেন সরস্বতী দেবী। প্রাচীন মিশরীয়রা মনে করতেন খদ দেবতা মানুষের মুখে ভাষা দিয়েছেন, আর ব্যাবিলিয়নরা মনে করতেন যে মানুষের মুখে ভাষা দিয়েছেন নাব্য দেবতা। সুতরাং দেখা যাচ্ছে মতবিভেদ এখানে আছে। ভাষাতাত্ত্বিকরা বা ভাষা গবেষকরা, যারা আধুনিক যুগেরও ভাষা গবেষক আছেন, তারাও এগুলো নিয়ে অনেক গবেষণা করেছেন এবং তাদের মধ্যে বিভিন্ন রকম মতামত রয়েছে। তার মধ্যে একটি উল্লেখযোগ্য মতামত দিয়েছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতামতটি আমি তোমাদের সামনে একটু উপস্থাপন করতে চাই।
ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বললেন, মানুষের সৃষ্টিকর্তা মানুষের সৃষ্টির সঙ্গেই ভাষার বীজ রেখে দিয়েছিলেন। সৃষ্টিকর্তাই মানুষের মধ্যে ভাষার বীজ রেখে দিয়েছিলেন। এই হিসাবে ভাষাকে সৃষ্টিকর্তার দান বলা যায়। কিন্তু এই বীজ কি? যে বীজ বা সূত্রটি সৃষ্টিকর্তা মানুষের মধ্যে দিয়ে দিলেন, সেই জিনিসটি কি? সেটি হচ্ছে প্রত্যেক জিনিসের অনুভূতির সঙ্গে সঙ্গে মানুষের গতি প্রবৃত্তি। এই গতি প্রবৃত্তিটা কেমন? যেমন একটি বাঘ দেখলে আমরা বা সাপ দেখলে পালাতে চাই, জল দেখলে আমাদের সেখানে তৃষ্ণা নিবারণের জন্য আমরা সেই জল বা পানি আমরা খেতে চাই। আমরা একটা ভয়ঙ্কর প্রাণী দেখলে সেখান থেকে পালিয়ে চলে যেতে চাই। একটা শব্দ শুনলে আমরা সেদিকে কান বাড়িয়ে দিই। এটা হচ্ছে গতি প্রবৃত্তি। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন, যখনই অনুভূতি স্মরণে আসে তখনই পূর্বের গতি প্রবৃত্তি জেগে ওঠে। যখন মানুষের গতি প্রবৃত্তি অঙ্গভঙ্গি থেকে বাকযন্ত্রের গতিতে পরিণত হয়, তখনই ভাষার উৎপত্তি হয়েছে। তাহলে প্রথমে কি দাঁড়ালো? প্রথমে গতি, তারপরে অঙ্গভঙ্গি, তারপরে ভাষা। এই হচ্ছে ওনার মতবাদ, যে প্রথমে অনুভূতি মানুষের মধ্যে সৃষ্টি হলো, ফলে এই অনুভূতির ফলে তার মধ্যে একটা গতি প্রবৃত্তি সৃষ্টি হলো। অনুভূতির সাথে সাথে প্রতিক্রিয়া সৃষ্টি হলো, এই প্রতিক্রিয়াতেই গতি প্রবৃত্তি। তারপরে সৃষ্টি হলো অঙ্গভঙ্গি এবং তারপরে আসলো ভাষা। এই হলো ভাষার ইতিহাস। এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতামত। রামেশ্বর শ নামে আরেকজন ভাষাবিজ্ঞানী, তিনিও একটি চমৎকার মতামত দিয়েছেন, সেটা একটু আমরা যদি আলোচনা করি। তিনি বলছেন, বিবর্তনের ধারায় জ্বরের পরে প্রাণের বিকাশ। প্রথমে এই পৃথিবীটা একটি উত্তপ্ত অবস্থা থেকে ধীরে ধীরে একটি কঠিন অবস্থায় একটা ভূপৃষ্ঠ তৈরি হলো। এভাবে জ্বরের পরে হলো প্রাণের বিকাশ। বৃক্ষলতা পশু পাখির আবির্ভাব। প্রথমে আবির্ভাব হয়েছে বৃক্ষ, গাছপালা, পশু পাখি। এর পরের ধাপে মনের বিকাশের ফলে মানুষের আবির্ভাব। প্রথমে বৃক্ষলতা পশু পাখি, তারপর হচ্ছে মনের বিকাশ হয়েছে এবং মানুষের আবির্ভাব হয়েছে। আর এই মন আছে বলে মানুষ চিন্তা সম্পদের অধিকারী, সে ভাব সম্পদের জন্মদাতা। নিজের ভাব এবং চিন্তার সম্পদকে অন্যের কাছে পৌঁছে দিতে তার প্রয়োজন হয় উন্নততর ভাষা। এভাবেই ভাষার সৃষ্টি। তাহলে রামেশ্বর শাহ বলছেন, প্রথমে এই পৃথিবীটা সৃষ্টি হয়েছে, তারপরে এখানে বৃক্ষ, লতা, পশু পাখির সৃষ্টি হয়েছে, তারপরে মানুষের সৃষ্টি হয়েছে। এবং মানুষ যেহেতু তার মনের অনুভূতিটা প্রকাশ করতে চায়, তাই সে ধীরে 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 ভাষার আয়ত্ত করেছে। তো এইভাবে তো ভাষাতাত্ত্বিকরা বিভিন্ন ধরনের মতবাদ দিয়েছেন। পাশাপাশি ভাষার উৎপত্তি নিয়ে বেশ কিছু তত্ত্ব আছে। এই তত্ত্ব, এক এক তত্ত্বে আবার এক এক রকম কথা বলা হয়েছে। যেমন যারা মিউজিক্যাল তত্ত্বের অনুসারী ছিলেন, মিউজিক্যাল তত্ত্বের অনুসারীরা বলছেন, গলা দিয়ে নানা সুরের মূর্ছনা মানুষ তুলতে পারত এবং এই সুর থেকে ভাষার উৎপত্তি। সুর কেমন? যেমন ধরো কেউ হয়তো যারা গান করে, যারা গায়ক গায়িকা যারা আছেন, তো গান করার সময় কি করেন? সারগাম শিখছেন, সা রে গা মা, তাই না? উচ্চ স্বরে একবার বলছেন, নিম্ন স্বরে বলছেন। এই যে সুর, এই সুর তো মানুষের মধ্যে ছিল। এই সুর থেকেই ধীরে 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 মানুষ ভাষা শিখেছে। পোপো তত্ত্ব নামে একটা তত্ত্ব আছে, পোপো তত্ত্ব। তারা আবার এই মিউজিক্যাল তত্ত্বে বিশ্বাস করেন না। পোপো তত্ত্বের যারা অনুসারী, তারা বলছেন মানুষের হাসি, কান্না, চিৎকার, এই বিভিন্ন অনুভূতি থেকে ভাষার সৃষ্টি হয়েছে। মানুষ ভাষা যখন জানতো না, তখনও কিন্তু সে দুঃখ পেলে কাঁদতো অনুভূতিটা প্রকাশ করার জন্য, আনন্দ পেলে হাসির মাধ্যমে অনুভূতি প্রকাশ করত। যখনই সে কোনো একটা বিপদের মধ্যে পড়ে যেত, তখন কিন্তু সে কি করতো? চিৎকার করতো সাহায্যের জন্য। ধরো যখন এই যে অরণ্যচারী ছিল মানুষ, প্রাচীন যুগের মানুষ, তখন তো সে ভাষার ব্যবহার শিখেনি। তখন একটি বাঘ হয়তো তাকে আক্রমণ করেছে, সে কি করতো? সাহায্যের জন্য, বাঁচার জন্য চিৎকার করত। এইভাবে হাসি, কান্না, চিৎকার, এগুলো থেকে ধীরে ধীরে ভাষার উৎপত্তি হয়েছে বলে বিশ্বাস করছেন পোপো তত্ত্বের অনুসারীরা। আরেকটি তত্ত্ব আছে বোবো তত্ত্ব। বোবো তত্ত্বের অনুসারীরা আবার প্রকৃতির অনুসারী। তারা বলছেন যে পাখির কুজন, পানির যে ছলাৎ ছলাৎ শব্দ, এগুলো থেকে মানুষ ধীরে ধীরে অনুভূতির মাধ্যমে ভাষা শিখতে পেরেছে। তুমি লক্ষ্য করবে, পাখির ডাকের মধ্যে কিন্তু এক ধরনের ছন্দ বা তাল রয়েছে। কোকিল যখন ডাকে, কুহু কুহু করে ডাকে, তাই না? এক ধরনের কিন্তু একই স্বরে তারা ডেকে যায়। এই যে আমার বাসার পাশে চড়ুই পাখি ডাকছে,
কিচির মিচির একটা একটা তাল রয়েছে। তো তারা এই অনুভূতি মানে তারা এই পশু পাখি বাতাস এগুলোর যে শব্দ এগুলো থেকে মানুষ ভাষার ব্যবহারটি শিখেছে বলে তারা মনে করেন। ওয়াহিও নামে একটি তত্ত্ব আছে। ওয়াহিও তত্ত্বের অনুসারীরা বলছেন যে মানুষ যখন দল বেঁধে কোনো কাজ করতে যেত তখন তারা অনেক সময় দল বেঁধে চিৎকার করত। আচ্ছা, এই চিৎকারটা কেমন? যেমন ধরো একটা মাঝি মাল্লারা যখন হাল বা বৈঠা যখন তারা বায় তখন হেইও বলে একসাথে সবাই বায়, বা একটা বড় গাছকে দড়ি দিয়ে টেনে নিয়ে যাচ্ছে, একসাথে টান দেওয়ার জন্য হেইও বলে একটা টান দিচ্ছে, তাই না? একসাথে সবাই মিলে বেশ কিছু লোক এক জায়গায় আছে। তাহলে এই যে একটা রিদম, এই বৈঠা বাওয়ার বা একসাথে কোনো কিছু টেনে নিয়ে যাওয়ার, এই চিৎকার থেকেই মানুষ ভাষা শিখেছে, এটা বলছে ওয়াহিও তত্ত্বের অনুসারীরা। একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব হচ্ছে কন্টাক্ট তত্ত্ব। এই কন্টাক্ট তত্ত্বের মধ্যে বলা হয়েছে যে মানুষ আসলে মানুষের সংস্পর্শে এসে তারা অনুভূতি আদান প্রদান করতে গিয়ে অঙ্গভঙ্গি থেকে ধীরে ধীরে ভাষার উদ্ভব তাদের মধ্যে হয়েছে। এক অঞ্চলের মানুষ আরেক অঞ্চলে গেছে, যদিও একসময় অরণ্যচারী মানুষ ছিল, ছোট ছোট উপজাতি বা জনগোষ্ঠীর মধ্যে বিভক্ত ছিল। অনেক সময় এক জাতি আরেক আরেক মানে এক সম্প্রদায় আরেক সম্প্রদায়ের সাথে দেখা হয়েছে, তারা সংঘর্ষে লিপ্ত হয়েছে। অনেক সময় তারা যে সংঘর্ষ চায় না সেটা বোঝানোর জন্য চেষ্টা করেছে, অনুভূতি প্রকাশের তো প্রয়োজন ছিল। তো এভাবে ধীরে ধীরে মানুষ পরস্পরের সাথে মিশতে মিশতেই কিন্তু অনুভূতি আদান প্রদান করতে করতে ভাষার উৎপত্তি হয়েছে। গেস্টাল্ট তত্ত্ব নামে যে তত্ত্ব আছে সেখানে কি বলা আছে দেখো, দেহের ভঙ্গিমা, চোখের ইশারা, নাক, মুখ, হাত পায়ের নানাবিধ ভঙ্গিমা ইত্যাদি থেকে মানুষের ভাষার কাজ প্রথমে শুরু হয়েছে। তারপরে যুক্ত হয়েছে মুখ নিঃসৃত ধ্বনি। প্রথমে হচ্ছে দেহের ভঙ্গিমা, তারপরে হাত পা এগুলোর ইশারা, এবং তারপরে মুখ নিঃসৃত ধ্বনি। প্রথমে হয়েছে ইশারা, তারপরে হয়েছে ধ্বনি, আর এ থেকে জন্ম নেয় পূর্ণাঙ্গ ভাষার ব্যবহার। তাহলে দেখা যাচ্ছে বেশিরভাগরাই কিন্তু যে জিনিসটা বলতে চাচ্ছেন সেটা হলো যে প্রথমে মানুষ অনুভূতির প্রকাশটা করেছে অঙ্গভঙ্গির মধ্যে দিয়ে। এই অঙ্গভঙ্গি থেকে ধীরে 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 বিভিন্ন ধ্বনি অনেক সময় মানুষ উচ্চারণ করেছেন, তারপরে সেই ধ্বনিগুলো অর্থপূর্ণ হয়ে মানুষ ধীরে ধীরে ভাষার ব্যবহার শিখেছেন। সেটা একদিনে হয়নি, সেটা আসলে একটা বিবর্তনের ধারায় এই ভাষা মানুষ আসলে শিখেছে। এখন এই যে ভাষা, তো আমরা তাহলে বুঝতে পারছি যে প্রথমে মানুষ ধ্বনি থেকে তারপরে অর্থপূর্ণ শব্দ তৈরি করলেন, তারপরে তার বাক্য মাধ্যমে ভাষা প্রয়োগ করলেন। এখন ধ্বনি জিনিসটা কি? ধ্বনি হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজ, যে কোনো আওয়াজই ধ্বনি। এখন সকল ধ্বনির মধ্যে কিন্তু আবার অর্থ নাও থাকতে পারে। ধ্বনির মধ্যে যখন অর্থ থাকে তখন সেটা শব্দ হয়। আমরা বলি যে অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনির সমষ্টি হচ্ছে শব্দ। তুমি ঘুম থেকে উঠে হাই তুলে এক ধরনের আওয়াজ করলে, এটা কিন্তু একটা ধ্বনি। যখন একজন গ্রামের মহিলা তিনি হাঁস মুরগি পালেন, তিনি সেই হাঁস বা মুরগিকে খাবার দেওয়ার জন্য মুখ দিয়ে এক ধরনের আওয়াজ করেন, আওয়াজ করে ডাকেন হাঁস বা মুরগিগুলোকে, ওরা তখন দল বেঁধে আসে খাবারটা খেতে, বুঝতে পারে যে এখন ডাকছে। এই যে আওয়াজটা তিনি করছেন এটার কিন্তু এরকম কোনো অর্থ নাই, অর্থহীন একটা আওয়াজ, কিন্তু এটা একটা ধ্বনি। তাহলে আমরা বাকযন্ত্রের সাহায্যে যে আওয়াজ করি সেটাই ধ্বনি। এই ধ্বনি থেকে মানুষ ধীরে ধীরে অর্থপূর্ণ শব্দ তৈরি করেছে, তারপরে বাক্য এবং ভাষার আবিষ্কার হয়েছে বা ভাষার ব্যবহার করতে পেরেছে। আসলে সেটা একটা বলা যায় যে ধীরে ধীরে পেরেছে, একদিনের বিষয় না, এটা একটা ক্রমান্বয়ে ঘটেছে বিষয়টি। তো এই ভাষার উৎপত্তি হয়েছে কবে সেই নিয়ে যেমন অনেক মতবিভেদ আছে, তারপরে মোটামুটি একটা আনুমানিক সিদ্ধান্ত নিয়েছেন ভাষাতাত্ত্বিকরা। তারা বলছেন যে আনুমানিক 5 লক্ষ বছর আগে মানুষ ভাষার ব্যবহার করতে শিখেছে, যেটা আমরা আগেই বলেছি, 5 লক্ষ বছর আগে। এখন আমাদের একটা প্রশ্ন জাগতে পারে, বাংলা ভাষাটা কবে থেকে শুরু হলো? আসলে ভাষার কিন্তু আমরা জানি যে বিবর্তনের মধ্য দিয়ে ভাষাগুলো রূপান্তরিত হয়েছে। তুমি লক্ষ্য করলেই বুঝতে পারবে যে পৃথিবীতে কত রকম ভাষা, তাই না? সব মানুষ যদি একই দিনে ভাষা শিখতেন তাহলে হয়তো একই রকম ভাষা
তৈরি হতো সারা পৃথিবীতে, যে সারা পৃথিবীর সকল অঞ্চলের মানুষ একদিনে একসাথে ভাষা শিখেছেন, তাহলে তো একই রকম ভাষা হতে পারতো। সেটা হয়নি কেন? কারণ বিবর্তনের মধ্য দিয়ে ভাষাগুলো এসেছে এবং বিবর্তনের মধ্য দিয়ে ভাষাগুলো পরিবর্তিত হয়ে গেছে, পরিবর্তিত হয়ে এক 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 রূপ থেকে আরেক রূপ লাভ করেছে। এখন এই যে ভাষার বিবর্তন, এটার আবার আদি যে উৎপত্তির যে ভাষা বংশ, সেটা নিয়ে গবেষকরা অনেক গবেষণা করেছেন এবং ভাষা বংশগুলোর মধ্যে লক্ষ্য করা যায় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ভাষা বংশ হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকেই কিন্তু ইউরোপ এবং এশিয়ার অনেক ভাষার উৎপত্তি হয়েছে। আমাদের বাংলা ভাষাও ইন্দো ইউরোপীয় ভাষা থেকে বিবর্তিত হতে হতে এসেছে। সেটা কিভাবে বিবর্তন হয়েছে? ইন্দো ইউরোপীয় ভাষার আবার দুইটি শাখা, একটি হচ্ছে কেন্তন আর একটি হচ্ছে শতম। এই যে শতম যে শাখাটা, সেই শাখাটি থেকে আমাদের প্রাচীন ভারতীয় আর্য, তারপর মধ্য ভারতীয় আর্য, নব্য ভারতীয় আর্য, এইভাবে বিবর্তিত হয়ে আমাদের বাংলা ভাষাটি এসেছে। এবং এটা ভাষাতাত্ত্বিকরা মোটামুটি একমত হয়েছেন যে সপ্তম শতকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। তার আগে আমাদের এই অঞ্চলের মানুষ অন্যান্য ভাষা তারা ব্যবহার করত। বিভিন্ন ধরনের জনগোষ্ঠী ছিল, বিভিন্ন ধরনের ভাষার সংমিশ্রণ আমাদের মধ্যে রয়েছে। আমরা দেখব আমাদের বাংলা ভাষায় অনেক ভাষার শব্দ আছে। তো যাই হোক, সেগুলো আমাদের আজকের আলোচনার বিষয় না। আমরা দেখছিলাম সপ্তম শতকে বাংলা ভাষার উৎপত্তি, সেখানটায় আমরা ছিলাম। এখন এই যে সপ্তম শতকে বাংলা ভাষার উৎপত্তি, আমরা একটু আগেই বলেছি যে ইন্দো ইউরোপীয় ভাষার শতম শাখার মধ্য থেকে প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য, নব্য ভারতীয় আর্য হয়ে বিভিন্ন রূপান্তরের মধ্য দিয়ে বাংলা এসেছে। এই নিয়ে গবেষকরা আবার বিভিন্ন রকম মতামত দিয়েছেন। তার মধ্যে অধ্যাপক হুমায়ুন আজাদের একটি মতামত খুব গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয়েছে, সেটা একটু আলোচনা করি। অধ্যাপক হুমায়ুন আজাদের মতে 1000 বছর আগে জন্ম হয়েছিল বাংলা ভাষার। প্রাচীন ভারতীয় আর্য ভাষা মানুষের মুখে মুখে রূপান্তরিত হয়ে বঙ্গীয় অঞ্চলে জন্ম নিয়েছিল এক মধুর, কোমল, বিদ্রোহী প্রাকৃত। তার নাম বাংলা। মানুষের মুখে মুখে পরিবর্তিত হয়ে হয়ে এই বাংলা ভাষাটা আসলো এই প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে। তাকে কখনো বলা হয়েছে প্রাকৃত, কখনো বলা হয়েছে গৌড়ীয় ভাষা, বিভিন্ন নামে ডাকা হয়েছে ভাষাগুলোকে। কখনো বলা হয়েছে বাঙ্গালা, আবার কখনো বলা হয়েছে বাংলা। এখন বলা হয় বাংলা। ডক্টর সুনীতি কুমার বন্দ্যোপাধ্যায় আবার বলেছেন মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বলছেন গৌড়ীয় প্রাকৃতর পরবর্তী অংশ হচ্ছে গৌড়ীয় অপভ্রংশ। এই গৌড়ীয় অপভ্রংশ থেকেই বাংলা ভাষার উৎপত্তি। তাহলে আমরা দেখলাম যে আমাদের আধুনিক যারা ভাষাতাত্ত্বিক তাদের মধ্যেও কিছুটা মতবিভেদ আছে, তবে এই ব্যাপারে সকলে একমত যে নব্য ভারতীয় আর্য ভাষা থেকে আসলে বাংলা এসেছে। ওই যে ইন্দো ইউরোপীয় ভাষা, সেখানের একটি প্রধান যে দুইটি শাখা কেন্তম এবং শতম, শতম থেকে অনেকগুলো আবার শাখা প্রশাখা, তার মধ্যে একটি শাখা ছিল প্রাচীন ভারতীয় আর্য, সেখান থেকে মধ্য ভারতীয় আর্য, নব্য ভারতীয় আর্য হয়ে আমাদের বাংলা। এই নব্য ভারতীয় আর্যের পরে কোন অংশ ছিল, সেটা কি গৌড়ীয় প্রাকৃত নাকি মাগধী প্রাকৃত নাকি গৌড়ীয় অপভ্রংশ, এখানে এই অংশটার মধ্যে একটু মতবিভেদ রয়েছে। কিন্তু এটা যে নব্য ভারতীয় আর্য ভাষা থেকে এসেছে বাংলাটা, সেটা নিয়ে কারোর মধ্যে মতবিরোধ নেই। তো আমরা দেখতে পাচ্ছি যে ভাষা কিন্তু মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছে। পশু পাখির ভাষা নেই, মানুষের মধ্যে ভাষা রয়েছে, আর মানুষের ভাষা আছে দেখি মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী। অনেকেই আমরা বলি যে তাহলে পশু পাখির তো মনের ভাব প্রকাশ করতে পারে বা প্রকাশ করতে চায়, কিছু অনুভূতি তারা প্রকাশ করতে অবশ্যই পারে। যেমন একটা কুকুর বা একটা বিড়াল যখন কেউ প্রতিপালন করে, তখন কি হয়, তাকে খাবার দিলে সে আনন্দিত হয়। অনেক সময় সে আনন্দিত হয়ে তার যিনি প্রতিপালন করছেন তার পায়ের কাছে এসে হয়তো একটু হামাগুড়ি দিয়ে আনন্দ প্রকাশ করে। বিড়ালটা একটু ভালো খাবার পেলে, তৃপ্ত হলে সে মিউ মিউ করে শব্দ করে আনন্দ প্রকাশ করে। তাকে অনেক সময় কোলে নিয়ে আদর করলে সে হয়তো আরাম পেয়ে মিউ মিউ করে বা চোখ বন্ধ করে থাকে, কিন্তু সে কখনো বলে না যে আপনি আমাকে কোলে নিয়েছেন, আমি খুব আরাম পেয়েছি বা আমার খুব ভালো লেগেছে, আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। এভাবে কিন্তু সে মনের ভাব প্রকাশ করতে পারে না। এই যে মনের ভাব প্রকাশ করতে পারা, এটা শুধু মানুষ পারে, আর সেই জন্যই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব।
আর তাই আমাদের কিন্তু এই মনের ভাবটা শুদ্ধভাবে প্রকাশ করতে পারাটা একটা বিরাট যোগ্যতা। আমাদের বাংলা ভাষা, এটি আমাদের মাতৃভাষা, আমাদের গর্বের একটি বিষয়। এই ভাষা আমরা জানি 1952 সালে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বুকের রক্তের বিনিময়ে আমরা এই মাতৃভাষাকে অর্জন করেছি। সুতরাং আমাদের এই ভাষা থেকেই আবার আমাদের এই অনুপ্রেরণা থেকেই আমাদের মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ। আমরা ফলে মাতৃভাষার কাছে আমরা কিন্তু অনেক ঋণী। আমাদের মাতৃভাষাকে ভালোবাসতে হবে এবং আমাদেরকে শুদ্ধভাবে কথা বলার চেষ্টা করতে হবে। সেটা খুব কঠিন কিছু না, সেটা কিছু নিয়মকানুন আছে, সেই নিয়মকানুনগুলো শিখবো, সেগুলো আমাদের এই কোর্সটির অন্তর্ভুক্ত। আসলে মানুষ কি কি ভুল করে, এই ভুল থেকে উত্তরণের উপায়গুলো কি, সেগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে আমাদের যে আলোচনাটির বিষয় ছিল সেটি হলো আমরা আমাদের ভাষা, মানুষ কিভাবে ভাষা বা কথা বলা শিখেছে সেটা নিয়ে আলোচনার চেষ্টা করলাম। আমরা বলছিলাম যে আমাদের মাতৃভাষার কথা, যেটা আমাদের একটি গর্বের ধন। এবং তোমরা জানো যে জাতিসংঘ বাংলা ভাষারকে মর্যাদা দিয়ে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে। সুতরাং আমাদের এটা বিরাট একটা গর্বের বিষয়। আমরা এই গর্বকে বুকে ধারণ করব, আমরা আমাদের ভাষাকে ভালোবাসবো, আমরা শুদ্ধ বাংলায় কথা বলার চেষ্টা করব। আর এই বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে সবাই স্বাস্থ্যবিধি মেনে আমরা ঘরে থাকব, সবাই ভালো থাকব। পরবর্তী ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে।